চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসগুলোতে জীবনানন্দের উপর বহুমুখী আলোচনা করেছি এবং কাব্যে জীবনানন্দ ৩০-এর দশকের কবি হিসেবে তার বিশেষত্ব নিজে থেকেই নিজে প্রতিপাদন করার জন্য যে পন্থা তিনি অবলম্বন করেছেন সেগুলো আমি তোমাদেরকে বিশদ পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিশেষত ৩০-এর দশকের অনন্য সাধারণ কবি হিসেবে কাব্যে তার অনুকরণীয় যে সমস্ত দর্শন আছে সেই দুটো প্রধান দর্শন আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। একটি হচ্ছে অস্তিত্ববাদ আর একটি হচ্ছে পরাবাস্তববাদ। আশা করি আজকের ক্লাসটির সঙ্গে তোমরা যদি পূর্ববর্তী ক্লাসকে যদি লিঙ্ক স্থাপন করে যদি পাঠটা গ্রহণ করো তাহলে এটি তোমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। তবে এটি মনে রাখবে যে জীবনানন্দের প্রধান দুটি দর্শন বাদেও, অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিজম, সুরিয়ালিজম বাদেও তার মধ্যে কিন্তু এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজম, ফবিজম এই দার্শনিক মতবাদগুলির প্রক্ষেপও কিন্তু তার মধ্যে আছে। আমরা হয়তো আজকের কবিতা আলোচনায় হয়তো ওইরকম অপ্রধান অনুকরণীয় যে দার্শনিক মতবাদগুলো আছে সেগুলো সম্পর্কে হয়তো কথাবার্তা আসবে। তো আমরা গতদিন যে ক্লাসটা করেছি তার প্রেক্ষিতে তোমরা আজকে আমার ক্লাসের একটি চার্টটার সঙ্গে একটু পরিচিত হয়ে নাও, আমরা কিভাবে ক্লাসটাতে আজকে এগোবো। দেখো, আমাদের বিষয় যথারীতি বাংলা কবিতা। আজকের আমাদের আলোচ্য জীবনানন্দের বনলতা সেন, ক্লান্তি, যুগ যন্ত্রণা ও মৃত্যু চেতনা। এখানে বনলতা সেন লিখেছি, এর অর্থ কেবল বনলতা সেনই তোমরা ভাববে না। বনলতা সেন মেজর, বাট নন মেজর হিসেবে কিন্তু তার অন্যান্য কাব্য থেকেও আমরা উদাহরণ আজকে আলোচনা করব। যেমন তোমাদের পাঠ্য আছে মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, সেখান থেকে আমরা উদাহরণ আনার চেষ্টা করব। তবে ক্লান্তি, যুগ যন্ত্রণা, মৃত্যু চেতনা এইটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য। তারপর আমরা ক্লাসটাকে বিভাজিত করেছি এইভাবে যে প্রথমত ভূমিকা, আমি আগের ক্লাসের সঙ্গে এটার লিঙ্কেজ স্থাপন করব এখন ভূমিকা আকারে। 2, কাব্য রচনার প্রেক্ষাপট, অর্থাৎ ৩০-এর দশকের কবি হিসেবে এই যে ফ্যাক্টরগুলো সেগুলোকে আমরা সংজ্ঞায়িত করার জন্য আমরা ৩০-এর দশক সংক্রান্ত একটি সাধারণ আলোচনা তোমাদের জন্য রাখছি। 3, ক্লান্তি, যুগ যন্ত্রণা, মৃত্যু চেতনা, এই যে 3টা কনসেপ্ট আছে যেটাকে বাংলায় বলছি আমরা প্রত্যয়, এটার আমি সাধারণ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা কবিতা পাঠ করব, সংশ্লিষ্ট কবিতা যেগুলোতে আমাদের এই চেতনাগুলো আছে সেই কবিতা আমরা পাঠ করব এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা এই 3 নম্বর অর্থাৎ ক্লান্তি, যুগ যন্ত্রণা, মৃত্যু চেতনা কবি জীবনানন্দের কাব্যে বা কবিতার কিভাবে এসেছে সেটি আমরা প্রমাণ প্রতিপাদন করার চেষ্টা করব। তারপর সর্বশেষে আমরা 5 নম্বর উপসংহার দিয়ে দিব। তবে সেখানে আমি তোমাদের জন্য একটা পরামর্শ রাখবো যে জীবনানন্দের কাব্যে শিল্প প্রকরণ একটা বিশেষ টার্ম আছে, সেটা তোমরা নিজেরা খুঁজবে। তবে এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমি তোমাদেরকে বলবো। তারপর আমাদের যে পরবর্তী ক্লাস সেটি শিরোনামটা আমি লিখে দিয়েছি, আমরা আগামী দিন শামসুর রহমানে চলে যাব। আর তোমাদের যদি জীবনানন্দ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের পেজে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তাহলে প্রথমে আমরা শুরু করছি যে ভূমিকা দিয়ে, যে আমরা প্রিভিয়াস ক্লাসের সঙ্গে লিঙ্কটা স্থাপন করছি এইভাবে যে আমরা আগেই বলেছি যে কবি জীবনানন্দ বাংলা সাহিত্যের একজন অনন্য সাধারণ কবি। আমি এইভাবে বলার চেষ্টা করেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মাইকেল যদি বাংলা আধুনিক কবিতার যদি ভিত্তিটা যদি গেঁড়ে দিয়ে থাকেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এই দুইজন মহান কবি, মহৎ কবি আমাদের জন্য সেই ভিত্তির উপর বেসমেন্টের উপর মনে করো 10 তলা বিল্ডিং তুলে দিয়ে গেছেন। তাহলে 30-এর দশকের কবিদের প্রচেষ্টা ছিল বিল্ডিং এর তলা বাড়ানোর চাইতে এই বিল্ডিং এর ইন্টেরিয়র ডেকোরেশন। দেখো, আমরা বাইরে থেকে দেখি যে হ্যাঁ একটা 10 তলা বিল্ডিং, কিন্তু আমরা যখন থাকার জন্য বিল্ডিং এর ভিতরে প্রবেশ করি তখন কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু আমাদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, অনেক বেশি আকর্ষণ করে। তাহলে 30-এর দশকের কবিরা মূলত রবীন্দ্র বলয় থেকে বের হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে তারা কিন্তু কাব্যের ইন্টেরিয়র যে ফ্যাক্টর, ডিজাইন সেগুলোর উন্নয়ন সাধনে মূলত তারা কাজ করেছেন। তাহলে সেটি কাজ করতে যেয়ে তারা রবীন্দ্র প্রভাব বা রবীন্দ্র বলয় থেকে মুক্তির জন্য একটা ভিন্ন পন্থা অবলম্বন করেন। তাহলে এর মধ্যে প্রধানতম আমাদের কবি হচ্ছেন কবি জীবনানন্দ দাশ। তাহলে এই ভিন্ন পন্থা অবলম্বন করার জন্য, প্রভাব বা বলয় থেকে রবীন্দ্রনাথের বের হওয়ার জন্য তিনি কাব্যের দর্শনকে অনুকরণ করেন, যা ইংরেজি সাহিত্যে ইতোপূর্বে অনুকরণ করা হয়ে গেছে। তাহলে আমার ভাষা, আমার সাহিত্যের উন্নয়ন আমি কি দিয়ে করব?
যা আমার নাই, যে অন্যদের আছে, কিন্তু সেটা আমারও থাকা উচিত, মানে তার মধ্যে দিয়েই তো। তাহলে জীবনানন্দ ইংরেজি সাহিত্যের ছাত্র এবং অধ্যাপক হওয়ার সূত্রে ইংরেজি সাহিত্য তার খুব ভালো পাঠ করা ছিল। সে কারণে ইংরেজি সাহিত্যে ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্সের যে মতবাদগুলো উদ্গত হয়েছে, সেই মতবাদগুলো কিভাবে সাহিত্যে তারা আত্মীকরণ করেছে, তারা সাহিত্যে ইনক্লুড করেছে, সেটি জীবনানন্দ অত্যন্ত ভালোভাবে অনুধ্যান করেছিলেন। এবং তার সেই নিজস্ব অনুধ্যানের আলোকেই তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে অর্থাৎ 30-এর দশকের কবি হিসেবে নিজের স্বাতন্ত্র্য যেমন একদিকে দর্শনের অনুকরণের মধ্য দিয়ে কাব্য সাহিত্যে প্রতিষ্ঠিত করেছেন, অন্যদিকে তোমার বাংলা সাহিত্যের বাংলা কাব্য সাহিত্যের পরিপুষ্টিও সাধন করেছেন। এবং সেই সূত্রেই কিন্তু আমরা জীবনানন্দের অনুকরণীয় যে দর্শনগুলো, প্রধানত এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ, সুরিয়ালিজম বা পরাবাস্তববাদ, এই দুটো দর্শনের সঙ্গে আমি তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে পরিচয় করিয়ে দিয়েছি। তাহলে এছাড়াও অন্যান্য দর্শনগুলো যেমন ইমপ্রেশনিজম, এখান থেকে তুমি অ্যাডজেক্টিভ যদি নাও তাহলে হবে ইমপ্রেশনিস্ট। এক্সপ্রেশনিজম, সেখান থেকে যদি অ্যাডজেক্টিভ নাও তাহলে হবে এক্সপ্রেশনিস্ট। ফবিজম, সেখান থেকে তুমি যদি অ্যাডজেক্টিভ নাও তাহলে হবে ফবিস্ট। তাহলে আমাদের কবি একই সঙ্গে অস্তিত্ববাদী, পরাবাস্তববাদী, তিনি ফবিস্ট, তিনি ইমপ্রেশনিস্ট, তিনি এক্সপ্রেশনিস্ট। তাহলে ইমপ্রেশন, এক্সপ্রেশন, ফবিজম, এই সমস্ত মধ্য দিয়েই কিন্তু তিনি তার কবি প্রতিভাকে মূলত আমাদের জন্য মেলে ধরেছেন। এবং এই মেলে ধরার ক্ষেত্রে তিনি বিষয় হিসেবে পরিগণন করেছেন চিরন্তন বাংলার প্রকৃতি, এবং শিল্প উপকরণ তিনি গ্রহণ করেছেন সম্পূর্ণরূপে বাংলাদেশ এবং বাংলা নামক মাতৃভূমির এই পরিমণ্ডল থেকে, এবং সেখানে নিসর্গ প্রকৃতি কিন্তু তার কাছে প্রধান। তাহলে ইতিহাস, ভূগোল সবকিছু প্রতিপাদন করার ক্ষেত্রে কিন্তু তার কাছে বাংলাদেশের প্রতি প্রেম, স্বদেশ প্রেমের চেতনা এবং বাংলাদেশের নিসর্গ প্রকৃতি প্রেম কিন্তু প্রধান। তাহলে এর মধ্য দিয়েই তিনি কিন্তু তার কাব্য উপকরণ বা শিল্প উপকরণগুলো সংগ্রহ করেছেন। ওই দর্শনের সঙ্গে শিল্প উপকরণকে সমন্বিত করে কাব্য ভাষা স্বতন্ত্রভাবে তৈরি করা এবং কাব্যের বিষয়বস্তুকে একটা অভিনব পথ পন্থায় পরিবেশন করা, এটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের প্রধানত, অর্থাৎ কবি হিসেবে তাঁর মূলগত বৈশিষ্ট্য। তাহলে সেটি আমরা আমাদের মস্তিষ্কে, আমাদের চেতনায়, আমাদের সাহিত্য চেতনায়, আমাদের বোধে ধারণ করে আমরা তার কাব্য বিচারে অগ্রসর হব। এবার আসলে দেখো যে আমাদের কাব্য রচনার প্রেক্ষাপট 30-এর দশক। তাহলে 30-এর দশক মানে হচ্ছে, দেখো একটু হাইলাইট করতে হবে, 30-এর দশক বলতে আমরা বুঝবো এই দশকের ঘরে 3 সংখ্যাটা থাকবে। তাহলে 1930 থেকে 1939, এই 30 সহ ধরলে 39, এখানে 10 বছর হয়। এই 10 বছরের যারা কবি ছিলেন তাদের কি বলা হয়? 30-এর দশকের কবি। তার মধ্যে পঞ্চপাণ্ডব অর্থাৎ কবি অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, কবি বুদ্ধদেব বসু এবং আমাদের আলোচ্য জীবনানন্দ দাশ। সুতরাং এই 30-এর দশকের স্পেশালিটি বা বিশেষত্বটা কি, সেই স্পেশালিটি বা বিশেষত্বের উপরে কিন্তু আমাদের কবির স্বাতন্ত্র্য কিন্তু নির্মিত হবে। তাহলে দেখো 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, আর 1930, তার মানে 30 মানে একবারই আক্ষরিক করতে গাণিতিকভাবে 30 নয়, তাহলে পিছনের অংশ আছে। তাহলে দেখো 1914 থেকে 1919 পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ছিল। তাহলে যুদ্ধ যখন চলমান থাকে তখন প্রভাবটা প্রত্যক্ষ, কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যায় তার প্রভাবটা পরোক্ষ হলেও সেটির মধ্য দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে মানব সভ্যতার যে পশ্চাৎপদতা, অর্থাৎ আবার যেখানে ছিল সেখান থেকে আবার কতটা পিছনে চলে গেল সেটি উপলব্ধি করা যায়। আমরা এখন করোনা আক্রান্ত, আমরা এখন একরকম বদ্ধ জীবনযাপন করছি, কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনা, আমাদের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থাপনা, এগুলোর কি অবস্থা আমরা পুরো কিন্তু আঁচ করতে পারছি না। করোনা যেদিন আমাদেরকে হয়তো ছেড়ে যাবে, আমরা আশা করি যে খুব শীঘ্রই ছেড়ে যাবে, তাহলে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো পরিমাপ করার চেষ্টা করতে পারবো যে আমাদের কোন সেক্টরে এই করোনা কি কি ক্ষতি সাধন করে গেল। তাহলে এই আদলে তোমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ উত্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে এমন একটি সময়ের কবি হচ্ছেন আমাদের জীবনানন্দ দাশ। তাহলে এখন দেখো, যুদ্ধের অপর নাম কিন্তু ধ্বংস। আমি তোমাদেরকে ক্লাসে বারবার বলেছি যে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার ইতিহাস কিন্তু যুদ্ধ বিগ্রহের ইতিহাস, জবরদখলের ইতিহাস, এক জাতির আরেক জাতির উপর, এক দেশ আরেক দেশের উপর কর্তৃত্ব পরায়ণতার ইতিহাস, খুন, ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, ব্যভিচার, এর ইতিহাস। তাহলে আমরা যদি প্রকৃত মানদণ্ডে যদি সভ্যতা এই দুটো শব্দকে যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে তোমরা দেখবে যে এই দুটো শব্দ মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে মাত্র, কিন্তু প্রকৃত বিচারে বা যদি আমরা ইন এ moral sense or
ইন এ গুড সেন্স আমরা যদি বিচার করি, তাহলে আমরা দেখব যে মানুষের প্রকৃতপক্ষে সভ্যতার কোনো ইতিহাস নেই। কেননা মানুষ সভ্য কোনো প্রাণী নয়। এর সপক্ষে একটি যুক্তি আমি তোমাদেরকে দিতে পারি, সেটি হচ্ছে যে এই সভ্যতার ক্রমবিকাশে ফ্রম দি ভেরি বিগিনিং টু নাও, একেবারে শুরু থেকে আজ পর্যন্ত মানুষ মানুষকে মারার জন্য যত অর্থ প্রচেষ্টা বিনিয়োগ করেছে, মানুষ মানুষকে বাঁচানোর জন্য তত অর্থ প্রচেষ্টা বিনিয়োগ করেনি। এবং এই করেনি বলেই কিন্তু এই বিশ্ব, গোটা বিশ্ব, কেবল বাংলাদেশ নয়। তাহলে দেখো, করোনার মতো একটি ভাইরাস তারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। খোদ আমেরিকার মতো দেশে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষ, 1.5 লক্ষ ছুঁচি এখন তাদের মৃত্যু। ব্রাজিলে সেটা প্রায় 7,000 অতিক্রম করে গেছে ইতোমধ্যে। তো সেই হিসেবে আমরা, আল্লাহ আমাদেরকে হয়তো এখন অনেকটা ভালো রেখেছে, বাট আমরা একটা মৃত্যু চাই না। তাহলে এই যে ইম্প্যাক্টটা, প্রভাবটা, তাহলে যুদ্ধের কোনো একটা মহামারী, সেটি কিন্তু জীবনানন্দ দাশের কাব্যে, কবিতায় কিন্তু মহামারীর প্রক্ষেপও কিন্তু আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এই যে বৈশ্বিক প্রেক্ষামণ্ডলে, যে প্রেক্ষাপটে, যে অর্থনৈতিক, রাজনৈতিক, এবং আমরা দেখো, আমরা তখন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজদের, অর্থাৎ ইংল্যান্ড বা ব্রিটেনের আমরা অধীনস্থ ছিলাম। তাহলে দেখো, 1757 এবং প্রকৃতপক্ষে 1765 সালে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সূর্য চিরতরে অস্তমিত হয়ে যায়। তাহলে 1947 সালে, প্রায় 200 বছর অন্তে, আমরা ইংরেজদেরকে কিন্তু এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ থেকে আমরা তাড়াতে সমর্থ হই। তাহলে এই প্রায় 200 বছরের যে আমাদের শাসন শোষণের ইতিহাস, সেটিও কবিকে ব্যথিত করেছে কম বেশি। তাহলে দেখো, তখন আমরা যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ছিলাম, তাহলে ব্রিটেন কিন্তু তখন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তারা কিন্তু মিত্রশক্তির পক্ষে ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা পক্ষে ছিল। তো সুতরাং অনিবার্যভাবে আমাদের কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধে আমরা, ভারত কিন্তু পরোক্ষভাবে হলেও আমরা একটা পার্ট ছিলাম। তাহলে সেটির প্রভাব আমাদের উপর প্রত্যক্ষভাবেই পড়েছে বলা যায়। তাহলে এই যে প্রত্যক্ষ প্রভাব, যুদ্ধের বিভীষিকা, মানুষ মানুষকে হত্যা করছে, তাহলে সেখানে প্রেম জলাঞ্জলি যাচ্ছে, প্রেমের জলাঞ্জলি যাচ্ছে, সেখানে প্রেমিক মারা যাচ্ছে, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ হত্যা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কবির মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে। তাহলে মানুষ খেতে পারছে না, মরদ দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ফেমিন অনিবার্য হয়ে উঠছে, অর্থাৎ দুর্ভিক্ষ অনিবার্য হয়ে উঠছে। তাহলে এই যে পরিস্থিতিগুলো, এগুলো কবিদেরকে খুব আহত করে এবং তাদের কাব্য প্রতিভার চর্চার যে ক্ষেত্র, সেটাকে অনেক সংকুচিত করে আনে। কারণ কবিদের কাজ কিন্তু মূলত সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের জীবন এবং জগৎ। তাহলে যুদ্ধ যেখানে সাধারণ মানুষের জীবনের উপর, প্রাত্যহিক জীবনের উপর এই বিভীষিকাময় প্রভাব ফেলে, তাহলে সেই বিভীষিকাময় মানব জীবনই কিন্তু কবিদের কাব্য চর্চার প্রধান আরাধ্য হয়ে ওঠে। তাহলে এটিই কিন্তু কবি জীবনানন্দের মধ্যে তার কাব্যে যুগ যন্ত্রণা চিত্রিত হওয়ার প্রধান বিষয়। আর যে ক্লান্তির কথা আমরা বলছি, সেটিও এই একই বিষয়। আর মৃত্যু চেতনা, এটি একটি সার্বজনীন বা ক্লাসিক বিষয়। সুতরাং এই 30-এর দশকের, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে বিশ্ব প্রেক্ষাপটে, অর্থাৎ ওয়ার্ল্ড পার্সপেক্টিভ, আমরা বিষয়টা চিন্তা করবো। তাহলে আমাদের কবি কেবল বাংলাদেশ থেকে কাব্য শিল্পকরণ গ্রহণ করলেও তার বিষয় বিস্তৃতি কিন্তু বিশ্ব পরিমণ্ডল পর্যন্ত পরিব্যাপ্ত। তাহলে সেই আলোকে আমরা 30-এর দশকের এই প্রেক্ষাপটটাকে জীবনানন্দ বিবেচনায় আমরা রাজনৈতিক, অর্থাৎ পৃথিবীর ইতিহাসের প্রেক্ষিতে আমরা আমাদের বিবেচনায় রাখি। এবার আসো যে আমাদের 3 নম্বর, ক্লান্তি, যুগ যন্ত্রণা, মৃত্যু চেতনা, এই প্রত্যেকগুলো আসলে কি? তাহলে ক্লান্তি বলতে এটা ব্যাপারটা এমন না যে আমি 5 ঘন্টা পরিশ্রম করলাম, এই 5 ঘন্টা পরিশ্রমের প্রেক্ষিতে আমার শরীরে ক্লান্তি আসছে, আমি 2 ঘন্টা রেস্ট নিলাম, আমার শরীর আবার চাঙ্গা হতো। বিষয়টা সেরকম নয়। এখানে ক্লান্তির মধ্যে, ক্লান্তি আর যুগ যন্ত্রণা এটা প্রায় কাছাকাছি। তাহলে যুগ যন্ত্রণার প্রেক্ষিতেই তার মধ্যে ক্লান্তি। তাহলে ক্লান্তিটা কি? তাহলে আগে আমাকে যুগ যন্ত্রণা বুঝতে হচ্ছে। তাহলে আমরা 30-এর দশকের প্রেক্ষাপট যেহেতু কিছুটা ধারণা লাভ করলাম, তাহলে সেটা দিয়ে আমরা যুগ যন্ত্রণাটা বুঝতে পারবো। তাহলে এই যুগ যন্ত্রণার প্রেক্ষিতে কবির মধ্যে এক ধরনের অবসাদ, এক ধরনের ক্লান্তি, অবসাদ আর ক্লান্তি এখানে সমার্থক শব্দ, তাহলে সেটি তার মধ্যে কাজ করেছে। তাহলে ক্লান্তি কিসের? সভ্যতার পথ পরিক্রমণে, মানব সভ্যতায় মানুষ মানুষকে যেভাবে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বিভীষিকা তৈরি করছে, তাহলে একজন সংবেদনশীল মানুষ কবি প্রধানত, তাহলে সেই সংবেদনশীলতার জায়গা থেকে কবি ভারতীয় উপমহাদেশের, অর্থাৎ আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য যেখানে একদিকে প্রেম, একদিকে প্রীতি তিনি অন্তরে অনুভব করেছেন, ঠিক কবিরা সবসময় দেশ, কাল, সীমার মধ্যে গণ্ডিবদ্ধ থাকেন না। তাহলে বিশ্ব চেতনা যখন তার মধ্যে উঁকি দেয়, তখন সেই বিশ্ব মানবতার পরাজয়, বিশ্ব মানুষ সভ্যতার পরাজয় কিন্তু তাকে ক্লান্ত করে তোলে, তার মধ্যে অবসাদ তৈরি করে।
তাহলে এই ক্লান্তি অবসাদ বা এটা যুগ যন্ত্রণার প্রেক্ষিতে কিন্তু তৈরি হয়, এবং সেটি কিন্তু সম্পূর্ণ বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এবং আরেকটি বিশ্বযুদ্ধের প্রস্তুতি সে ধামাডোল বাজছে, সেটি কিন্তু কবি কিন্তু সেই সময়ের অধিবাসী, যেহেতু তিনি প্রাজ্ঞজন, শিক্ষিত জন, তিনি সেটি পেয়েছেন। তাহলে দেখো, মৃত্যু চেতনা এটি সকল কবির কাব্যে কবিতাতেই কিন্তু কম বেশি আসে। কেন? তার কারণ আমাদের মানুষ জীবনে জন্ম যদি এক সত্য হয়, মৃত্যু তিন সত্য। তার কারণ জন্মিলেই মরিতে হবে, কে কোথাও অমর কবে, কবি মধুসূদন দত্তের তোমরা এই লাইন নিশ্চয়ই জানো। তো সুতরাং আমাদের পবিত্র কোরআন শরীফও কিন্তু সূরা বাকারাতে কোনো একটা আয়াতে আছে, আমি আয়াত নম্বর ঠিক মনে রাখতে পারিনি, যে পৃথিবীর প্রতিটি জীবাত্মাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে দেখো যে আমরা মানুষ, আমরা নিশ্চিত জানি যে আমরা মরে যাব, আমরা নিশ্চিত জানি আমরা মরে যাব, কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন আমরা কোনোদিন মরবো না। তো সুতরাং আমরা যদি এইটা ভেবে যদি বাঁচি যে না, টুডে টুমোরো or tomorrow the next I will have to die, but we know very well that today tomorrow I will have to die, but we think that we never die। অর্থাৎ আমরা চিন্তা করি না যে আমরা কখনো মরে যাব। তাহলে কবিদের মধ্যে কিন্তু একসময় কিন্তু এই মৃত্যু চেতনা কিন্তু উঁকি দেয়। তাহলে দেখো, কবির যৌবনে কিন্তু মৃত্যু চেতনা উঁকি দেয়নি, একটি পরিণত বয়সে এসে উঁকি দিয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে, তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের মধ্যে হয়তো এখনো মৃত্যু চেতনা ওইভাবে প্রগাঢ় হবে না, কিন্তু আমার বয়স যেহেতু 50-এর কোটায়, তো সুতরাং আমার মধ্যে কিন্তু মৃত্যু চেতনা এখন উঁকি দেয়। কেন? তার কারণ আমার শরীর অবচয় প্রাপ্ত, অর্থাৎ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অবচয় হতে হতে আমার শরীর কিন্তু এখন অনেক কিছু জানান দিচ্ছে। তো সুতরাং কবিও কিন্তু ওইরকম পরিণত বয়সে যখন তার কাব্যচর্চা শুরু করলেন 30-এর দশকে এসে, তখন তার মধ্যে স্বভাবতই এই প্রাকৃতিক অনুষঙ্গটা, অনিবার্য প্রাকৃতিক অনুষঙ্গটা তার মধ্যে অনেক বেশি উঁকি দিয়েছে। আর মৃত্যু চেতনা জীবনানন্দে আরেকটা কারণে তার মধ্যে, এই কবিতাগুলোর মধ্যে মৃত্যু চেতনা দেখা যায়, সেটা হচ্ছে এই যে বেঁচে থেকে যদি আমাকে মরেই থাকতে হয়, আমি আবার বলছি বাক্যটা, বেঁচে থেকে যদি আমাকে মরেই থাকতে হয়, তাহলে মৃত্যুর অন্য নাম সেখানে মুক্তি। আমি আবার বলছি, বেঁচে থেকে যদি আমাকে মরেই থাকতে হয়, তাহলে সেখানে মৃত্যুর অন্য নাম হচ্ছে কবিদের কাছে, যারা সার্বজনীন শিল্পী সত্তা, তাদের কাছে সেটার অন্য নাম হচ্ছে মুক্তি। তাহলে আমাদের কবি এই মৃত্যুকেই কোনো কোনো জায়গায় অনেক শ্রেয় মনে করেছেন, বাস্তবতায় একেবারে মিলেমিশে, অর্থাৎ মরে মিলেমিশে একাকার জীবনযাপন করা থেকে। তো সুতরাং যেখানে বেঁচে থেকে আমি জীবনের স্বাদ অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না, কেন পারি না? শাসন, শোষণ, বঞ্চনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, লুণ্ঠন, শ্রেণী শোষণ, আরো কত কি। তাহলে আমরা কি দ্বারা পরিবেষ্টিত নই? তাহলে ওই যুগ যন্ত্রণার প্রেক্ষিতে কিন্তু কবির মধ্যে এই চেতনাটা উঁকি দেয় যে এই অশান্তি, এই অনৈতিকতা, এই যুগ যন্ত্রণার মধ্যে বেঁচে থাকার চাইতে মনে হয় মৃত্যু অনেক শ্রেয়। তার কারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা জায়গায় বলেছিলেন যে মরণ রে তুহু মম শ্যাম ও সমান। তাহলে দেখো, রাধার কাছে শ্যাম কি জিনিস তোমরা ক্লাস 3rd ইয়ার ক্লাসে তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে রাধার কাছে শ্যাম বা কৃষ্ণ যেরকম আরাধ্য, ঈপ্সিত, কাঙ্ক্ষিত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও কিন্তু মৃত্যু কিন্তু এরকম ঈপ্সিত। কেন? তারপর মৃত্যু অনিবার্য। সুতরাং বেঁচে থেকে যদি জীবনের স্বাদ মানুষ হিসেবে যদি আমরা উপলব্ধি নাই করতে পারলাম, তাহলে মৃত্যু সেখানে আমাদেরকে মুক্তি দেয় প্রকৃতপক্ষে। এই হিসেবে কবি আমাদের জন্য মৃত্যু চেতনা ধারণ করেছে। তাহলে এবার আমরা শিক্ষার্থীরা দেখো, আমরা কবিতা পাঠ করবো এবং বিশ্লেষণ করে আমরা এই কনসেপ্টগুলো কবিতা কিভাবে আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে প্রথমে আসো, আমি তোমাদেরকে একটু টেক্সট থেকে পাঠ করে শোনাই যে ক্লান্তি ও মৃত্যু চেতনা জীবনানন্দে তথা আধুনিক বাংলা কাব্যের অন্যতম মূর্ষ। তাহলে ইংরেজি সাহিত্যে যেরকম রেইনার মারিয়া রিস্কের সনেট টু অরফিউস কবিতা গুচ্ছের মধ্যে এই মৃত্যু চেতনা, সাহিত্যিক মৃত্যু চেতনা প্রথম লক্ষ্য করা যায়। তাহলে আমাদের যে কবি, আমি আগের ক্লাসে বলেছিলাম, টি.এস. ইলিয়ট, তার কাব্য কিন্তু মৃত্যু চেতনা অত্যন্ত সুস্পষ্ট। তাহলে এই যে মৃত্যু চেতনা, এই মৃত্যু চেতনা অবশ্য সবসময় দৈহিক মৃত্যুকে কেন্দ্র করে জাগ্রত হয়নি। যুগের বন্ধাত্ম রূপ বা বন্ধারূপ, জীবনের অচরিতার্থতা আর এক সমৃদ্ধতর পূর্ণতর জীবনের আশা সবই মিশ্রিত হয়ে আছে এই মৃত্যু চেতনার মধ্যে। এই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি। কিন্তু যেহেতু আমাদের আধুনিক কবিরা, অর্থাৎ আমাদের আধুনিক কবিরা মানে আমাদের 30-এর দশকের আধুনিক কবিরা সবকিছুকেই একটা শরীরী চেতনার মধ্য দিয়ে ধরতে চেয়েছেন, তাই মৃত্যু চেতনাও জীবনানন্দের কাব্যে
মৃত্যু চেতনাও জীবনানন্দের কাব্যে প্রধানত দেহকে অবলম্বন করেই প্রকাশ পেয়েছে। তার কারণ আমরা দেহ বা শরীরী চেতনার মধ্য দিয়ে সবকিছু বই প্রকাশটা আমরা দেখতে চাই। তাহলে দেখো, কবি জানেন, আমাদের কবি জীবনানন্দ জানেন যে তার পরিচিত জগৎ নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের পরিচিত জগৎ মানে ওই যে আমরা বললাম যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী, তাহলে এই যে যুগ যন্ত্রণার যে জগৎ, সেই জগৎ কবিকে স্পষ্ট করে দিয়েছে। কি স্পষ্ট করে দিয়ে দেখো, আমরা এটা 7টি তারা টিমির থেকে উদাহরণটা দিচ্ছি। আমরা মধ্যম পথে বিকেলের ছায়ায় রয়েছি, একটি পৃথিবী নষ্ট হয়ে গেছে আমাদের আগে, আরেকটি পৃথিবীর দাবি স্থির করে নিতে গেলে লাগে সকালের আকাশের মতো বয়স। সকালের আকাশের মতো বয়স, সকালে যখন তুমি ঘুম থেকে যখন উঠবে, ক্লান্তি বিষাদ কিছুই থাকবে না, ঘুম তোমার সব ক্লান্তি কিনে নেবে, তখন আকাশের দিকে তাকালে সে আকাশটা তোমার কাছে মনে হবে যেন যেন শেষ না হয়, তার মানে সেটা তোমার কাছে অনন্তের মতো মনে হবে। তাহলে সেরূপ একটি বয়স ওই ক্লান্তি অস্বস্তিকর একটি যুগ অতিক্রম করে কবি প্রার্থনা করেছে। সুতরাং এখানে কিন্তু এক ধরনের যুগ যন্ত্রণা আছে, ক্লান্তি অবসাদও আছে। তাহলে দেখো, কবি তার যুগের মানুষেরা এসে পৌঁছেছেন জীবনের ঠিক মধ্যপথে, এই কবিতাটাতে বলেছে সামনে আসে নতুন যুগ আর নতুন মূল্যবোধের দাবি নিয়ে। তাহলে এই দুই যুগের মাঝখানে দাঁড়িয়ে কবি কিন্তু বিভ্রান্ত। তাহলে দেখো, একটি হচ্ছে যুগ যন্ত্রণার সময়, আর একটা হচ্ছে ঈপ্সিত সময়, যেখানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তাহলে মাঝখানে দাঁড়িয়ে কবি এদিকে ওদিকে যখন তাকান, তখন তিনি মাঝখানে কিন্তু বিভ্রান্তই থাকেন। সেজন্যই তাকে বলা হয় এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি। তারপর দেখো, মহাপৃথিবী তোমাদের পাঠ্য আছে। কাব্যের বস্তু জগতেও মূল্য পরিবর্তন হয়েছে। যে রোমান্টিক প্রেম, প্রীতির রহস্য কবির মনকে দোলা দিত, তা মনে হয় যেন আর পাওয়া সম্ভব নয়। তাহলে কেন সম্ভব নয়? শীতরাত মহাপৃথিবী কাব্যগ্রন্থে শীতরাত কবিতায় কবি বলছেন, সিংহ অরণ্যকে পাবে না আর, পাবে না আর, পাবে না আর। তার মানে একজন মানুষ যদি সিংহের মতো জীবনযাপন করে, তাহলে সে কখনো মনে হয় যেন আর আগের সময়তে ফিরে যেতে পারবে না। তার কারণ সময় এখন পরিবর্তিত, সময় এখন সাম্রাজ্যবাদের, সময় এখন ফ্যাসিজমের, সময় এখন মনে হয় যেন ডিকটেটরশিপের। তো সুতরাং এইসব যখন পৃথিবীতে বর্তমান থাকে, তখন কবিরা কিন্তু তাদের এই শীত স্বপ্ন জগৎ কিন্তু খুঁজে পান না। তাহলে সার্কাসের আভিগ্রস্ত সিংহের সঙ্গে বন্দি ব্যতীত বিগত যুগের স্বপ্নে আতুর মানব আত্মার তুলনা, এই যে একটা তুলনার মধ্যে দিয়ে এই যে একটা অভিনব কাব্যরূপ সৃষ্টি করলেন, পাবে না আর, পাবে না আর, বারবার এই পঙ্ক্তিগুলো উচ্চারণ করতে, সেটা আমাদেরকে কিন্তু অত্যন্ত আবেগে আপ্লুত করে, যে এত সুদূর প্রসারী কবির কল্পনা। আবার দেখো, মহাপৃথিবীর আরেকটা কবি আছে আদিম দেবতারা, সেখানে বলছেন, এই কবিতাটি শুরু অনুরূপ। কবি বলছেন, সমস্ত সৌন্দর্যের আদর্শ স্থূল হস্তাবলেপে নষ্ট হয়ে যাচ্ছে, স্থূল হাতে ব্যবহৃত হয়ে ব্যবহৃত 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 হয়ে ব্যবহৃত ব্যবহৃত। তার মানে দেখো, এই যে ব্যবহৃত শব্দটি পুনঃ প্রয়োগ কিন্তু এখানে লক্ষণীয়। তাহলে দেখো, এই ব্যবহার শুধু বহুদিনের নয়, বহু স্থূল হাতে। কবিতাটি নিঃসন্দেহে এই শতাব্দীর অভিশাপকে বহন করছে। তার মানে যে কবি, যে বিংশ শতাব্দীর কবি, সে বিংশ শতাব্দীর অভিশাপকে মনে হয় যেন বহন করছে। তাহলে দেখো, মূল্যবোধগুলি একে একে ধসে পড়েছে, অথচ কোনো আশ্বাসের স্থির ভূমি নেই। তার মানে এখান থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। তাহলে সেই নৈরাশ্যই আধুনিক কবি মানুষের জন্ম দিয়েছে ক্লান্তির এবং অবসন্নতার। তাহলে জীবনানন্দের কাব্যে ক্লান্তির কথা একাধিকবার শোনা যায়। তাহলে দেখো, বনলতা সেন কবিতার মধ্যে কিন্তু আছে যে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। তাহলে ওই সমুদ্র সফেন, ক্লান্ত প্রাণে, তাহলে সেই জন্য কবি শান্তি খুঁজেছেন কার কাছে? ওই কাল্পনিক প্রেমিকা মানস প্রতিভা বনলতা সেনের কাছে। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন। আবার দেখো যে শিকার কবিতায় বনলতা সেন কাব্যের এই কবিতাটির মধ্যে বন্দুকের প্রতীকটি আরো স্বল্পভাষণে আধুনিক ভঙ্গিতে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রকৃতিপুঞ্জের মধ্যেও যে একটা নিটোল পরিপূর্ণতা আছে, বর্তমান যুগ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে রূঢ় হৃদয়হীনতা, যান্ত্রিকতার আঘাতে বন্দুকের গুলি যেন তারই প্রতীক। তাহলে দেখো, শিকার কবিতায় কবি এভাবে বলছেন আমাদেরকে, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্তব্ধ নিরপরাধ ঘুম। বনলতা সেন কাব্যের শিকার কবিতা। তাহলে দেখো, যে হরিণের মৃত্যু হলে সে তো প্রকৃতপক্ষে প্রাণের হরিণ। তাহলে এই যে কবিতা, শিকার কবিতা, যে হরিণের মৃত্যু হয়, সে হরিণ তো আসলে কবির প্রাণের হরিণ। তো অর্থাৎ কবির চেতনা, কবি ওই অবস্থা দেখতে চান না। তাহলে চেতনা যখন হত্যা হয়, তখন কবি কিন্তু আর বিষাদগ্রস্ত, অবসাদগ্রস্ত, ক্লান্তিতে নিমজ্জিত না হয়ে পারেন না। সে কারণেই তার কবিতায় ক্লান্তি, অবসাদ
স্বাধীনতা ওইভাবেই অনুরণিত হয়ে গেছে। আমি যদি হতাম, এই কবিতার মধ্যেও কিন্তু একই সুর প্রতিধ্বনিত, আমি যদি হতাম বনহংস, বনহংসী যদি হতে তুমি। তাহলে কেন? মানুষ জন্ম ছেড়ে কে যেতে চায়? তাহলে একজন কবি যখন মানুষ জন্ম ছেড়ে যখন হাঁস, একজোড়া যুগল হাঁসে রূপান্তরিত হতে চায়, অর্থাৎ তার ঈপ্সিত প্রেমিকাকে হংসী আর সে যদি হাঁস হয়, তাহলে তার প্রতীকে তিনি কল্পনা করেছেন কখন মানুষ মানুষ জীবনকে পরিত্যাগ করতে চায়? যখন মানুষ তার মানুষ জীবনের মধ্যে মানুষ সুলভ যে আরাধ্য বিষয়গুলো আছে, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, অর্থনৈতিক সিকিউরিটি অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা, ইটস এ বিগ কমপ্লেক্স কনসেপ্ট, তাহলে এগুলো যখন মানুষ না পায় তখন কিন্তু মানুষ মানুষ হিসেবে আর নিজেকে শান্তির আলোকে কিন্তু চিন্তা করতে ব্যর্থ হয়। কবির মধ্য দিয়ে কিন্তু সেই চেতনায় কিন্তু বিকৃত হয়েছে। এরপরে দেখো ধানসিঁড়ি, দুঃখিত, আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু অপ্রধান মতবাদ, যেমন ধরো এক্সপ্রেশনিস্ট, আমাদের কবি এক্সপ্রেশনিস্টদের শৈলী হয়ে উঠলো বিস্ফোরণধর্মী, বিশৃঙ্খল, গতিশীল, ভাবাবিষ্ট, স্বেচ্ছাচারী। যুক্তির পারম্পর্য তারা মানতেন না, জগৎ স্বেচ্ছাচারী, অতএব সেটা তারা কবিতায় ফোটালেন যদৃচ্ছ উদ্ধৃতি দিয়ে, ছন্দ ভেঙে, ভাবনাকে এলোমেলো অসংহতভাবে প্রকাশ করে। তাহলে এখানে যদৃচ্ছারই লক্ষ্য, তার মানে পৃথিবী যেখানে, সভ্যতা যেখানে স্বেচ্ছাচারী, তো সুতরাং সেখানে কবির চেতনা স্বেচ্ছাচারী না হয়তো উপায় নেই। তাহলে কবিরা সেখানে শব্দ চয়নে, ভাবালেশে, ভাব প্রকাশে তাদের মনোযোগ এলেমেলো, একটা ইচ্ছা মতো। তাহলে এই যে ইচ্ছা মতো মনের ভাবকে প্রকাশ করা, অর্থাৎ এক্সপ্রেশনের স্বাধীনতা, এটি হচ্ছে এক্সপ্রেশনিজমের দর্শনের অর্থাৎ মূল কথা। তাহলে আমাদের কবি যেহেতু এক্সপ্রেশনিস্ট, সে কারণে তার ভাব, চিন্তা, কল্পনা, তার প্রকাশ, এগুলো কিন্তু যেখানে সেখানে তুমি দেখবে যে এলোমেলো। তাহলে আমরা পাঠকরা কবির ওই এলোমেলো ভাব, এলোমেলো প্রকাশভঙ্গি, সেগুলোর সঙ্গে আমরা নিজেরা খাপ খাওয়াতে পারি না বলে জীবনানন্দ আমাদের কাছে কিছুটা দুর্বোধ্য হয়। তাহলে দেখো যে এক্সপ্রেশনিস্টদের দার্শনিক ছিলেন, এই নামটা তোমরা একটু মনে রাখবে, বেনেদেত্তো ক্রোচে। আমি আবার বলছি, বেনেদেত্তো ক্রোচে এক্সপ্রেশনিস্টদের তোমার প্রধান দার্শনিক ছিলেন। তার মতে সত্যকে পাওয়া যায় প্রজ্ঞায়, প্রজ্ঞা হচ্ছে জ্ঞানের একেবারে উপরি স্তর, প্রজ্ঞায়। তাহলে প্রজ্ঞাই এক্সপ্রেশন। তো সুতরাং কবির প্রজ্ঞা কবিকে যা সাপোর্ট দেয়, যা কবিকে বলতে প্ররোচিত করে, কবি এলোমেলো যেভাবে খুশি, যখন যেভাবে খুশি কবি বলে যান, তাহলে আমরা সেটার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে বলে আমরা তার কবিতা বুঝতে পারি না। তাহলে বাস্তবের চেয়েও একটা অতি বাস্তব আছে, এবং পরবর্তী অধ্যায়ে এই সুরিয়ালিস্টরা কিন্তু পরাবাস্তবকে মগ্ন চৈতন্যের মধ্যে খুঁজতে শুরু করেছিলেন। এবং ফ্রয়েড, যাদের গুরু, অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি, আমি বলেছিলাম যে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো কাজে লাগবে। তাহলে জীবনানন্দ দাশের মধ্যে কিন্তু এই চেতনাই কিন্তু আমরা মূলত লক্ষ্য করি যে এক্সপ্রেশনিজমের বহিঃপ্রকাশ ঘটাতে যেহেতু পৃথিবী একেবারে এলোমেলো, পৃথিবী স্বেচ্ছাচারী, কোনো কিছুতেই কোথাও কোনো সংহত রূপ নাই, নিয়ম নাই, নীতি নাই, যে যা খুশি তা করছে, বিশ্বময়, দেশের ভিতরে বিশ্ব প্রেক্ষাপটে। তো সুতরাং কবি তখন কিন্তু যত্রতত্র যেভাবে সেভাবে কিন্তু তার মনের অভিব্যক্তিগুলো বিশৃঙ্খল আকারে কিন্তু প্রকাশ করে। এটা হচ্ছে এক্সপ্রেশনিজম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বনরঙ্গ সেন কাব্য থেকে আরো দু একটা কবিতার উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা যাব তোমার মহাপৃথিবী কাব্যের একটা কবিতা এবং বেলা অবেলা কাব্যের একটা কবিতা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। আমরা গতদিন আমি যদি হতাম, এটা আমরা তোমাদেরকে পড়ে শুনিয়েছি। তারপরে দেখো শঙ্খমালা কবিতা থেকে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসেছিল, ডাকিল আমারে, বলিল তোমারে চাই, বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়, সন্ধ্যার তীরে জলে নেমে সে আলো। তোমরা কবিতাটা পুরোটা পড়ে, আমি পুরোটা পড়ছি না। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার। নীল কিসের রং? বেদনার রং। বিষের রং নীল, ভালোবাসার রঙও নীল। তাহলে ভালোবাসারই অন্য নাম বেদনা, কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। তাহলে দেখো, যেন শত শতাব্দীর নীল অন্ধকার। তাহলে দেখো, একদিকে বেদনা আর একদিকে অন্ধকার। তাহলে অন্ধকার কি? মানুষের জীবনের মৌল সত্য, অর্থাৎ অন্ধকার জগৎ থেকে, মাতৃভূমি থেকে, মাতৃজঠর থেকে আমরা উৎপত্তিপ্রাপ্ত, আর এই মাঝখানে আলো অন্ধকারময় পৃথিবী ছেড়ে কিন্তু একদিন চির অন্ধকারই আমরা বেরিয়ে নেবো। তাহলে সেই জন্য জীবনানন্দের কাব্য কবিতায় ভালোবাসার রং হিসেবে নীল আসছে, বেদনার রং হিসেবে নীল আসছে, আর জীবনের চিরন্তন মৌল সত্য অন্ধকার সেটিও কিন্তু আসছে। তাহলে এটি কিন্তু নৈরাশ্য, ক্লান্তি, অবসাদের যুগ যন্ত্রণার অন্য নাম। যেন শত শতাব্দীর চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো, দুধে আর্দ্র কবেকার শঙ্খিন মালা। এ পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার।
তার মানে এই যে ঈপ্সিত নারী সত্তা, সেই নারী সত্তার মধ্যেও ক্লান্তি কবি দেখতে পেয়েছেন। কেন? তার কারণ প্রেমিক যদি ক্লান্তিহীনতায় না থাকে তাহলে প্রেমিকাকে ক্লান্তি অনিবার্যভাবে আবিষ্ট করবে এবং তাকে সেটা আক্রান্ত করবে। তাহলে প্রেমিকার অভিব্যক্তিতে কিন্তু এখানে কবি সময়ের ক্লান্তিকে এখানে দেখানোর চেষ্টা করে। গত ক্লাসে আমি তোমাদেরকে নগ্ন নিচুর হাত থেকে উদাহরণ দিয়েছিলাম। তাহলে আজকে আরেকটি কবিতা থেকে হরিণেরা কবিতায় সুর লিখেছিল, সেটা তোমাদেরকে আমি বলেছিলাম। সুদর্শনা কবিতাও আমি তোমাদেরকে গতদিন পড়ে শুনিয়েছিলাম। আজকে অন্ধকার কবিতা থেকে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। দেখো, কবিতাটার শুরুটা এরকম: গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার। আমি অমিট করে যাচ্ছি, তোমরা পড়ে নিবে। লাস্টে যে অংশটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটুকু আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, কোনোদিন মানুষ ছিলাম না আমি, হে নর হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই। তার মানে এই পৃথিবীর এই গ্রহের জীব হয়েও তিনি কিন্তু পৃথিবীকে চিনতে পারেন না, এই পৃথিবীর নরনারীকে চিনতে পারেন না। কেন? তার কারণ মানুষে হিংসা বিদ্বেষের মধ্য দিয়ে মানুষ হিসেবে একজন মানুষ, মানবতাবাদী কবি হিসেবে, মনুষ্যবাদী কবি হিসেবে তিনি কিন্তু এই মানুষকে তিনি চিনেন না, চিনতে পারেন না। আমি যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানে সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কালপুরুষ, অনন্ত আকাশবন্তী, শত শত শুকুরের চিৎকার, সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর, এইসব ভয়াবহ আরতি। তার মানে যুগের যন্ত্রণাকে একটি শুকরের আদলে, তার প্রসব বেদনার আলোকে তিনি প্রকাশ করেছেন। তার মানে শুকর যখন প্রসব বেদনায় কাতরায়, তাহলে পৃথিবীও মনে হয় যেন মানুষের ওই যে বোমাবাজি, মানুষের জন্য যুদ্ধ, বিগ্রহ, হত্যা, মানুষকে হত্যায় চিত্তচরম বিভীষিকার কিছু হতে পারে। তাহলে সেই বিভীষিকাময় যুগ যন্ত্রণা কিন্তু কবি এখানে আমাদের জন্য প্রতিফলিত করে তুলেছে। তাহলে অন্যদিকে দেখো, একটি কবিতা আছে স্বপ্নের ধ্বনিরা, বনলতা সেন কাব্যে। তোমরা দেখবে যে সেই কবিতাটা তোমরা যদি পড়ো, তোমরা সেখানে দেখবে যে প্রদীপ নিভায়ে রব বিছানায় শুয়ে, অন্ধকারে ঠেস দিয়ে জেগে রব, বাদুরের আঁকাবাঁকা আকাশের মতো স্থবিরতা, তবে তুমি আসিয়ে বলো তো। তার মানে কবি স্থবিরতার জন্য, অনরতার জন্য, মানে স্থিরতার জন্য কবি প্রার্থনা করছেন। তাহলে দেখো, গতিশীলতার মধ্যে তিনি কোনো মানবিক শান্তি, মানসিক শান্তি তিনি খুঁজে পাচ্ছেন না বলে তার এইরকম প্রার্থনা। তাহলে আমাকে তুমি একটা কবিতা আছে বনলতা সেন কাব্যের মধ্যে, 30টি কবিতার মধ্যে এটিও অন্যতম একটি কবিতা। এই কবিতার মধ্যে মৃত্যু চেতনা আসছে কিভাবে দেখো, যে আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের, এটা আমি অমিট করে আছি। লাস্টের দিকে দেখো লেখা আছে, সাদা সাদা ছিট কালো পাওয়ার ওড়াউড়ি, জ্যোৎস্নার ছায় রাত্রি, নক্ষত্রের অতীত স্তব্ধতা, মরণের পরপারে বড় অন্ধকার। আমি আবার বলছি, মরণের পরপারে বড় অন্ধকার, এইসব আলো প্রেম নির্জনতার। তার মানে ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে মধ্যবর্তী জীবনে আলো অন্ধকার, অর্থাৎ দিনের বেলা আলো, রাতে অন্ধকার। তাহলে এটি আমাদের বিবেচনা। তাহলে দেখো, এইসব আলো, তার মানে এই আপাত আলো যেটা দেখা যাচ্ছে, তাহলে যে প্রেম দেখা যাচ্ছে, তাহলে প্রেমের মধ্যেও কিন্তু সংশয় আছে, প্রেমের মধ্যেও বঞ্চনা আছে, প্রেমের মধ্যেও ক্ষোভ আছে, প্রেমের মধ্যেও কিন্তু তোমার কি বলে, তোমরা যেটাকে বলো ব্রেকআউট, সেটা আছে। তো সেগুলো কিন্তু কবিকে ভাবায়। তো সেই জন্য বলছে এইসব প্রেম ও নির্জনতার মতো মরণের পরপারে যে অন্ধকার। তাহলে দেখো, মরণের পরপারে কি অন্ধকার কবি সেটি কল্পনা করেছেন তার অধ্যত্ত বোধের আলোকে। জীবনানন্দের মধ্যে অধ্যত্ত চেতনা আছে। তাহলে সেই অন্ধকারকে মৃত্যুর পরবর্তী কবি চিন্তা করেছেন এই জীবিতকালীন, অর্থাৎ মানুষের মধ্যে চর্চিত যে অন্ধকার, সে অন্ধকারের সঙ্গে তিনি একত্রিত করে আলোচনা করেছেন। তাহলে এভাবে দেখো, মৃত্যু চেতনা তার মধ্যে কাজ করেছে। তবে সেটা শরীরের মৃত্যু চেতনা না যত, তার চেয়ে ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা, যুগ যন্ত্রণা, যুগের অস্থিরতা দেখে বিমূঢ়তা, সেগুলোই কিন্তু তার মধ্যে এই মৃত্যু চেতনাটাকে তার মধ্যে প্রতিফলিত করতেছে। হাজার বছর শুধু খেলা করে আরেকটি কবিতা বনলতা সেন কাব্যের, সেখানেও দেখো মনে আছে, শুধু হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো, চারিদিকে চিরদিন রাত্রির নিধান। আমি টমিট করে যাচ্ছি, শরীরের ঘুমের ঘ্রাণ আমাদের ঘুষে গেছে জীবনের সব লেনদেন। মনে আছে সুধালো সে, সুধালাম আমি শুধু, বনলতা সেন। তার মানে কে সেই নারী যাকে আমি আরাধনা করছি, যাকে আমি আকাঙ্ক্ষা করছি? তাহলে তিন প্রশ্ন বলেছি, কি বনলতা সেন? তার মানে কি কোনো নারী কি আমাকে আমার এই যুগ যন্ত্রণার, এই ক্লান্তি, অবসর, এগুলো থেকে মুক্তি দিতে পারবে? তাহলে সেই চেতনার মধ্য দিয়ে কিন্তু প্রকারান্তরে ক্লান্তি এবং অবসাদই কিন্তু প্রমুক্ত হয়ে উঠেছে। আরেকটি লাইন দেখো, সুমঞ্জনা কবিতার মধ্যে দুটো লাইন আছে, মানুষ কাউকে চায় তার সে নিহত উজ্জ্বল, ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। তাহলে মানুষ কাউকে চায় তার সে নিহত উজ্জ্বল। নিহত উজ্জ্বল মানে কি? তার মানে জীবনের যে রং কবির কাছে প্রত্যাশিত, সেই রং যখন ফিকে হয়ে আসে, তখন কবি নতুন এক ঔজ্জ্বল্যের সন্ধানে থাকে। তাহলে সেই ঔজ্জ্বল্যটা মনে হয় ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। তার মানে ঈশ্বরকেও মনে হয় যেন চাইলে পাওয়া যায়,
কিন্তু মানুষের প্রেম, মানুষের মধ্যে সৌহার্দ্য মনে হয় যেন চাইলে পাওয়া যায় না। তাহলে এই যে বিপরীত বিরোধাভাস অলঙ্কার প্রয়োগের মধ্য দিয়ে কবি কিন্তু তার একদিকে মৃত্যু চেতনা, অন্যদিকে ক্লান্তি ও যুগ যন্ত্রণাকে কিন্তু প্রতিহত করে তুলেছে। সুচেতনা কবিতার মধ্যে কিন্তু নির্জনতা স্পষ্ট। সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তার মানে কবি নির্জনতার যে কবি বলা হয় সেগুলো কিন্তু এই কবিতাগুলোর মূলত এই কবিতাগুলোর কারণেই বলা হয়। দুঃখিত। পথহাঁটা বনলতা সেন কাব্যের সর্বশেষ কবিতা। দেখো, পথহাঁটা। কি ইশারা যেন মনে রেখো একা একা শহরের পথে পথে, অনেক হেঁটেছি আমি, অনেক দেখেছি আমি, ট্রাম বাস সব ঠিকঠাক চলে। সর্বশেষ লাইনগুলো দেখো, উড়ে গেছে ব্যাবিলনে একা একা, এমনি হেঁটেছি আমি রাতের ভিতর, কেন যেন আজও আমি জানি না গো, হাজার হাজার ব্যস্ত বছরের পর। তাহলে এই যে মানুষ সভ্যতার যে পথ পরিক্রমা, কেন মানুষ এই সভ্যতার পথ পরিক্রমা কেন করছে? সেই আদিম যুগে মানুষ ন্যাংটো ছিল, কিন্তু মানুষের তো সৌহার্দ্য ছিল। আমি তখনকার মানুষকে বলি অসভ্য কেন? তার কারণ তারা কাপড় আবিষ্কার করতে পারেনি, তারা উলঙ্গ ছিল। তাহলে উলঙ্গ থাকা কি অসভ্যতার নাম? তাহলে আজকে তো মানুষের কাপড়ের অভাব নাই, আজকে তো মানুষ আরো বেশি উলঙ্গতাকে অনেক বেশি পছন্দ করে। তাহলে আজকেও কি মানুষ সভ্য হয়েছে? না, মানুষ সেই আদিম যুগের অসভ্য মানুষের চাইতে এই আধুনিক যুগের মানুষ অনেক বেশি অসভ্য। তাহলে অসভ্যতার অন্য নাম কি? অসভ্যতার অন্য নাম হচ্ছে অ্যাগ্রেশন। অসভ্যতার অন্য নাম কি? ইকোনমিক্যাল অ্যাগ্রেশন, অর্থনীতির তোমার অনগ্রসরতার। অসভ্যতার অন্য নাম হচ্ছে পলিটিক্যাল অ্যাগ্রেশন, এম্পেরিয়ালিজম, ডিক্টেটরশিপ, ফ্যাসিজম এবং মানুষের অর্থাৎ ক্যাপিটালিজম নামে ক্লাস রুট পিপল অর্থাৎ শ্রেণী শোষিত মানুষদেরকে শোষণ এই পুঁজিবাদীদের দ্বারা। তাহলে সেগুলো, তাহলে এই হাজার বছর ধরে এই পথ চলছে মানুষের। তাহলে মানুষের ডেস্টিনেশন কোথায়? মানুষের গন্তব্যের কোথায়? তাহলে এই গন্তব্য কবি কিন্তু তার সময়ে এই 30-এর দশকে তিনি খুঁজে পাননি, যেটি কবিকে আহত করেছে, ক্ষতবিক্ষত করেছে, রক্তাক্ত করেছে। সেই ক্ষতবিক্ষত রক্তাক্ত জীবনানন্দের আত্মার বহিঃপ্রকাশে কিন্তু তার কলমের কালিতে বান তুলেছে তার কবিতা কাব্যের মধ্যে। আমরা এভাবে বিবেচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, মহাপৃথিবী যেহেতু তোমাদের পাঠ্য, আমি একটি কবিতা তোমাদেরকে না পড়ে শোনালেই নয়। মৃত্যু কবিতাটি তোমরা দেখো। হাড়ের ভিতর দিয়ে যারা শীত বোধ করে মাঝরাতে, তাহারা দুপুরের বসে শহরের গ্রিলে মৃত্যু অনুভব করে আরো গাঢ় পীর। রূপসী মরণকে চেনে, মুকুরের ওই পিঠে পারদের মতো যেন নিরুত্তর হয়ে আছে। অথবা উড্ডিন এক আধটি দৈত্যাকৃতি দেখা যায়, জনতারা চালাতেছে বিকেলের বিরাট সভায়। মাইন্ড, জনতারে চালাতেছে বিকালের বিরাট সভায়, নিদারুণ বিশ্বাসের মতো যেন স্থির। তার মানে জনতারে কারা চালায়? তথাকথিত রাজনীতিবিদরা। তাহলে তারা জনতারে জনসভায় যা বলে, তারা কি জনগণের জন্য তা কি প্রকৃতপক্ষে করেছে কোনো কালে? তাহলে যদি তারা করে, তাহলে তো তাদের এত ভোগ বিলাসী হাজার হাজার লক্ষ কোটি টাকা তাদের মালয়েশিয়ায়, কানাডায়, সুইজারল্যান্ডে, ইউএসএতে তাদের সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, অস্ট্রেলিয়া হতে পারে না। তাহলে দেখো, এটি যে কেবল আমাদের সাবকন্টিনেন্টাল বাস্তবতা পলিটিক্যাল তা কিন্তু নয়, এটি পাশ্চাত্যেরও বাস্তবতা। তার মানে মানুষ ওই যে লোভের করাল গ্রাস থেকে মুক্তি পেতে পারে না বলে তারা কিন্তু ক্ষমতাসীন হয়ে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতেছে, জনগণকে শোষণ করে কিন্তু তারা কিন্তু সম্পদের প্রহার করে। তাহলে সেটিও কিন্তু কবিকে, এবং কবি মনে করেন যে এই সকল মানুষরা, এই সকল যারা জনতাকে ভারিয়ে তারা এইভাবে অর্থ, ধন, সম্পদ পুঞ্জীভূত করে, মনে হয় তারা কোনোদিন মরবে না। তাহলে কবি মৃত্যু চেতনাকে কিন্তু আক্ষরিক দেহগত মৃত্যু চেতনা আকার আমরা আগেই বলেছি সেভাবে প্রকাশ করেন নাই, বরং যুগের যে যন্ত্রণা সেদিকে তিনি এইভাবে প্রকাশ করেছেন। দেখো, বেলা বেলা কাল বেলার একটি কবিতা, মৃত্যু স্বপ্ন সংকল্প, এটি আমাদের শেষ কবিতা। দেখো, আধারে হিমের রাতে আকাশের তলে এখন জ্যোতিষ্ক কেউ নেই, সে কারা কাদের এসে বলে, এখন গভীর পবিত্র অন্ধকার। হে আকাশ, হে কালশিল্পী, তুমি আর সূর্য জাগিও না। মহাবিশ্ব কারুকার্য, শক্তি, উৎস, স্বাদ, মোহনীয় আগুনের কি উচ্ছিত সোনা, তবুও পৃথিবী থাকে, আমরা সৃষ্টি থেকেই নিভে যায় আজ। আমরা সূর্যের আলো পেয়ে তরঙ্গ কম্পনে আলো নদী হয়ে যেতে চেয়ে, তবুও নগরের যুদ্ধে, বাজারে, বন্দরে জেনে গেছি কারা ধন্য, কারা স্বর্ণ প্রাণের সূত্রপাত করে। তার মানে দেখো, মৃত্যু, স্বপ্ন, সংকল্প। তার মানে কবি মৃত্যুকে দেখেছেন কিভাবে এবং স্বপ্নকে দেখেছেন কিভাবে এবং কবির সংকল্প কি। আমরা শেষ করার জন্য একটু শেষের দিকে যাই কবিতার। দেখো, কবিতার শেষের দিকে কবি বলছেন, এটি অনেক লম্বা কবিতা, শেষের দিকে বলছেন, মাঝখানেটা তোমরা একটু পড়ে নিবে, আমি শেষেরটুকু পড়ে শোনাচ্ছি। আমরা মানুষ ঢের ক্রুরতর মানে অনেক বেশি ভয়ঙ্কর, ক্রুরতর অন্ধকূপ থেকে অধিক আয়ত চোখে তবু ওই অমৃতের বিশ্বকে দেখেছি। তার মানে আমাদের ঈপ্সিত বিশ্বকে আমরা অমৃতের রূপে দেখেছি।
শান্ত হয়ে স্তব্ধ হয়ে উদ্বেলিত হয়ে অনুভব করে গেছি প্রশান্তির প্রাণ মনের মতো সত্যের কথা, সত্যের শেষ কথা। তাই চোখ বুঝে নীরবে থেমেছি। আমি আবার অমিট করে যাচ্ছি, লাস্টের দিকে দেখো কি করে আবার প্রাণকম্পলোকের নীরে নভে জ্বলন্ত তিমিরগুলো আমাদের রেণু সূর্য শিখা বুঝে নিয়ে হে উদ্দিন ভয়াবহ বিশ্বলোকে মরণে ঘুমাতে বাধা পাবো। নবীন নবীন নবজাতকের কল্লোকের ফেন শীর্ষে ভেসে আর একবার এসে তখন দাঁড়াবো। যা হয়েছে, যা হতেছে, এখন যা সূর্য হবে, সে বিরাট অগ্নিশিল্প করে এসে আমাদের ক্রোধে করে লবে। তার মানে কবির এখানে সংকল্প অর্থাৎ প্রত্যয় আছে যে কবিরা কিন্তু বাস্তবতাকে তুলে ধরে, কিন্তু শেষত কিন্তু কবিরা কিন্তু দিন শেষ কিন্তু আশাবাদী হয়ে ওঠে। তাহলে কবিদের মধ্যে প্যাসিমিজম অর্থাৎ হতাশাবাদ যদি কবিদের মধ্যে দেখাও যায়, তাহলে সেটি কিন্তু যুগ সে হতাশার জন্ম দেয় বলে। বাট কবিরা কিন্তু আগাগোড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আশাবাদী মানুষ। তার কারণ মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। তো কবিদের মধ্যে কিন্তু সেই আশাটা কিন্তু শেষ পর্যন্ত জেগে থাকে। তাহলে দেখো এই যে ক্রূর পৃথিবী অর্থাৎ ভয়ঙ্কর পৃথিবী, যেখানে রাজনৈতিক শোষণ আছে, যেখানে ক্যাপিটালিস্টদের শোষণ আছে, যেখানে সম্রাটদের শোষণ আছে, জাতদের শোষণ আছে, সেখানে সাম্রাজ্যবাদীদের শোষণ আছে, সেখানে ইকোনমিক্যাল অ্যাগ্রেশন আছে, পলিটিক্যাল অ্যাগ্রেশন আছে, বিশ্বযুদ্ধের মতো ভয়াবহতা আছে। তাহলে এর মধ্যেও কিন্তু কবিরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মানুষের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী কামনা করে। তাহলে এই যে আমরা যা বললাম যে ক্লান্তি, যুগ যন্ত্রণা, মৃত্যু চেতনা, বিষাদ, অন্ধকারাচ্ছন্নতা এবং এই তিমির অন্ধকারাচ্ছন্ন বা নির্জনতার কবি, আবার ঠিক সেই তিমিরকে হননেরও কবি আমাদের কবি জীবনানন্দ দাশ। কেননা মৃত্যুর স্বরূপ উন্মোচনের মধ্য দিয়ে মৃত্যুকে অতিক্রম করে যেতে চাওয়াই কিন্তু কবিদের প্রধান নিশ্চিত। কবি জীবনানন্দ তার ব্যতিক্রম নয়। সুতরাং আমরা যখন কবি জীবনানন্দকে বিচার করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে স্পষ্টভাবে যে কবি জীবনানন্দ মহাজাগতিক কবি কল্পনা শক্তির অধিকারী, অর্থাৎ কসমিক ইমাজিনেশন, পাওয়ার অফ কসমিক ইমাজিনেশন। এটি দুজন কবির মধ্যে পাওয়া যায়। একজন হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যে একজন হচ্ছেন মহাকবি আলাউল, আর দ্বিতীয়জন হচ্ছেন আমাদের কবি জীবনানন্দ দাশ। মধ্যযুগের কবি ভারতচন্দ্রের মধ্যেও তেমন চেতনা আছে বলে অনেকে মনে করেন, কিন্তু জীবনানন্দের মধ্যে কল্পনা শক্তির বিস্তরণ যত বেশি তা কিন্তু পাওয়া যায়। তো সুতরাং কবির কল্পনার সঙ্গে নিজেকে যদি একীভূত করে যদি তুমি যদি কবির কাব্য শিল্প রস যদি তুমি আস্বাদন করতে ব্যর্থ হও, তাহলে তুমি কবিতা বিচারেও ব্যর্থ হবে। তাহলে সেজন্য প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বারবার বলছি যে অনেক বেশি ইতিহাস, দর্শন এবং পৃথিবীর রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, পৃথিবীর ইতিহাস এবং আমাদের ভারতীয় মহাদেশের ইতিহাস, সভ্যতাগুলির ইতিহাস আমাদেরকে কিন্তু পড়তে হবে, জানতে হবে। আর সর্বোপরি ফরাসি আন্দোলন পরবর্তী যে দার্শনিক মতবাদগুলো, সেগুলো দার্শনিক মতবাদ হিসেবে শিখে তারপর কবিতা, বাংলাদেশ থেকে কবি কিভাবে বাংলার চিরন্তন প্রকৃতি দিয়ে কিভাবে শব্দ অলঙ্কার অর্থাৎ অর্থালঙ্কার শব্দ অলঙ্কার দুটোই খুঁজেছেন, সেটা আমাদেরকে বিচার করতে হবে। তাহলে দেখো আমরা এটাই ছিল আমার উপসংহার। তাহলে তোমরা এই যে শিল্প প্রকরণ অর্থাৎ কাব্যশিল্প অর্থাৎ অর্থালঙ্কার শব্দ অলঙ্কার, প্রধানত কবি জীবনানন্দ দাশ উপমা প্রধান কবি, কবি জীবনানন্দ দাশের মতে উপমাই কবিত্ব। তাহলে উপমাটাই তোমরা সবচেয়ে তার উপমা বর্ণনাবহুল, তার বর্ণনা চিত্রবহুল, তার মানে তার কাব্যের মধ্যে চিত্রকল্পও আছে। তাহলে উপমা চিত্রকল্প এই দুটো হচ্ছে কবি জীবনানন্দের অনুকরণীয় সবচেয়ে উল্লেখযোগ্য শিল্প প্রকরণ। তাহলে এছাড়াও আরো অন্যান্য অলঙ্কারগুলো আছে, তোমরা সেগুলো একটু শিখে নেবে। তাহলে জীবনানন্দ অধ্যয়ন করার জন্য আমি মনে করি যে একদিকে যেমন প্রকৃতির জ্ঞান দরকার, স্বদেশপ্রেমের চেতনা দরকার, বিশ্ব চেতনা দরকার, দার্শনিক বোধ দরকার, পৃথিবীর ইতিহাস জানা দরকার, রাজনীতি, সমাজনীতি, সকল ইতিহাস আমাদের জানা দরকার। তাহলে আমরা কবি জীবনানন্দ বুঝবো। আমি আশা করি তোমরা সেভাবে অগ্রসর হবে এবং সেভাবেই তোমরা জীবনানন্দ অধ্যয়ন করবে। তো তোমাদের সবার মঙ্গল কামনা করছি। সবাই ঘরে থাকবে, ভালো থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের কমেন্টসের মধ্যে আমাকে জানাতে পারো। তো আগামী ক্লাসে দেখা হবে। আমরা কবি শামসুর রহমান নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে।